দর্শক এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন অনুষ্ঠানের মধ্যে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথিরা কথা বলেন, মতামত দেন, বিশ্লেষণ করেন। আমাদের সঙ্গে প্রতিদিনের মতো আজও অতিথিরা রয়েছেন। শুরুতেই দর্শক পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথিদের সঙ্গে। আছেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। আছেন জুলহাস আলম, ব্যুরো চিফ, অ্যাসোসিয়েটেড প্রেস, এপি। জাকারিয়া কাজল আছেন সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে তিনি আসলে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। আমাদের সঙ্গে কিছুক্ষণ পরে যোগ দেবেন, কিছুক্ষণের মধ্যেই মাজহারুল ইসলাম, লেখক, গবেষক ও প্রধান নির্বাহী অন্যপ্রকাশ ও সম্পাদক অন্যদিন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা একটু আলোচনায় যাওয়ার আগে দর্শকদের একটু জানিয়ে আসতে চাই দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। হঠাৎ নাশকতা, রাজধানী জুড়ে অন্তত 8 স্থানে বাসে আগুন, বিএনপির 10 নেতাকর্মী আটক, জড়িতরা চিহ্নিত বলছে পুলিশ। আওয়ামী লীগের বিক্ষোভ। 2 উপনির্বাচন হয়েছে সিরাজগঞ্জ এবং ঢাকায় একটি আসনে। 2 উপনির্বাচনে আওয়ামী লীগের জয়। ঢাকায় ব্যবধান 1400 গুণ, সিরাজগঞ্জে 400 গুণ। ভোট প্রত্যাখ্যান বিএনপির, অনিয়মে নিয়ে বিভক্ত মত কমিশনে। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি থেকে সমাজকে রক্ষায় সশস্ত্র বাহিনীকে নির্দেশনা প্রধানমন্ত্রীর। ডিজিএফআই এর ভবন উদ্বোধন। করোনায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল 19 ডিসেম্বর পর্যন্ত। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ খবর, শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ। কারণ আজ হচ্ছে জনপ্রিয় কত সাহিত্যিক হুমায়ুন আহমেদের 71তম জন্মবার্ষিকী, 72তম জন্মবার্ষিকী। এই মোটামুটি আমরা একটু আসতে চাই, আলোচনা শুরু করতে চাই নাজমুল আশরাফ আপনাকে দিয়ে। নাজমুল আশরাফ, নিশ্চয়ই আপনি জানেন যে আজকে 2টি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঢাকায় এবং সিরাজগঞ্জে। ঢাকায় ভোট গ্রহণের হার 14%, সিরাজগঞ্জে 51.76%। ইভিএমে ভোট হচ্ছে 2টিতেই এবং 2টিতেই নৌকার প্রার্থী জয়ী হয়েছে। আপনার চোখে 2 উপনির্বাচন? এই মুহূর্তে নির্বাচনগুলোর কোনো রাজনৈতিক বা যেই সংসদীয় আসনের উপনির্বাচন হয়েছে তার খুব একটা গুরুত্ব নাই, কারণ এসব নির্বাচনে হারা জেতার উপরে সংসদে সংখ্যাগরিষ্ঠতা বা সরকারের উপরে এর কোনো প্রভাব পড়ে না। তারপরও সেই নির্বাচনগুলো সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন আছে। ঢাকা যে ভোটের হার বললেন, এটা আসলে খুবই হতাশা এবং দুঃখজনক। যদিও আমাদের আইন নেই, অনেক দেশে আইন আছে যে ন্যূনতম এত শতাংশ ভোট না পড়লে সেই নির্বাচন গ্রহণযোগ্য হয় না। সেটি একটা স্ট্যান্ডার্ড থাকে। 50% হারও অনেক জায়গায় আছে, অনেক দেশে। তো সেই জায়গায় এরকম নগণ্য সংখ্যক ভোটারের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা কতটা জনগণকে প্রতিনিধিত্ব করছেন। ঢাকার একটি উপনির্বাচনে ভোটের হার যেটা আপনি বললেন 18%, সেটি তো আমার মনে হয় যে বাংলাদেশের জাতীয় পর্যায়ের নির্বাচনের ইতিহাসের ক্ষেত্রে এটা খুবই একটা কলঙ্কিত একটি রেকর্ড হলো আর কি। কেন লোকজন ভোট দিতে যায় না, বা গত জাতীয় সংসদ নির্বাচনের পরে যতগুলো উপনির্বাচন বা স্থানীয় সরকারি নির্বাচন হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখেছি। এমনকি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের হার খুবই কম। তার মানে হচ্ছে ভোটারদের মধ্যে আগ্রহ কমে গেছে, নাকি নির্বাচনের পরিবেশ নাই, নাকি এই নির্বাচনে ভোট দেয়া না দেয়া একই কথা, জানা কথাই সরকারি দলের প্রার্থীরা জিতবে, সেই কারণে মানুষ আগ্রহী হয় না, নাকি বিরোধী দল তাদের যে পরিমাণ ভোট আছে তাদেরকে ভোট কেন্দ্রে আনতে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হচ্ছে। এরকম নানাবিধ কারণ কিন্তু আগে নির্বাচনগুলোর ক্ষেত্রেও বিশ্লেষণ হয়েছে। এবার নির্বাচনে হয়তো ঢাকার নির্বাচনটির ক্ষেত্রে বলছি সেটি হয়তো আরো বেশি প্রযোজ্য হয়েছে। কিন্তু ঢাকায় উপনির্বাচনের সাথে কতটা সংশ্লিষ্টতা আছে বা তারা করেছে, অভিযোগে কিছু মানুষকে আটক করা হয়েছে আপনি বলছিলেন, কিন্তু হঠাৎ করে ঢাকা শহরে এতগুলো বাস পোড়ানোর মাধ্যমে যে একটা ভয়াবহ বিভৎস পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে, আপনি এটাকে নাশকতা বলেন বা রাজনৈতিক কর্মকাণ্ড বলেন বা বিরোধী দলের কাজ বলেন বা সরকার বিরোধী কাজ বলেন, যেভাবে বলেন না কেন, দীর্ঘদিন ধরে আমাদের দেশে রাজনৈতিক উত্তাপ নেই, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা নেই, রাজনৈতিক আন্দোলন নেই, মাঠে ময়দানে রাজনীতি তেমন কোনো তৎপরতা নেই। বিশেষ করে এই কোভিড মহামারীর সময় তো আরো কমে গেছিল, যদি এখন সবকিছু আমরা স্বাভাবিক করে ফেলেছি। সেই জায়গায় হঠাৎ করে এতগুলো সহিংস ঘটনা, নাশকতার ঘটনা বা আগুন দেওয়ার ঘটনা
এটি কিন্তু দুশ্চিন্তার বিষয়। নিশ্চয়ই কোনো না কোনো মহল পরিস্থিতি খারাপ করার জন্যই বলেন, নির্বাচনকে ঘিরেই বলেন, বা সরকারকে বেকায়দা ফেলানোর জন্যই বলেন, এই কাজগুলো করেছে। তার মানে যেই সব কাজ করেছে তাদের ব্যাপারে যথেষ্ট পরিমাণে খোঁজ খবর নিয়ে আরো যাতে না ঘটে সেটার ব্যবস্থা নেওয়া। জি, আসবো নাজমুল আশরাফ আপনার কাছে। আমাদের সঙ্গে এরই মধ্যে যোগ দিয়েছেন মাজহারুল ইসলাম, লেখক, গবেষক ও প্রধান নির্বাহী অন্যপ্রকাশ ও সম্পাদক অন্যদিন। মাজহারুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছেন। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, মাজহারুল ইসলাম, যেহেতু আপনাকে পেয়েছি, আপনার কাছ থেকে একটু জানতে চাই হুমায়ুন আহমেদের জন্মদিন, একটু আপনার স্মৃতিতে হুমায়ুন আহমেদ একটু জানতে চাই আপনার কাছ থেকে। হুমায়ুন আহমেদকে নিয়ে তো অসংখ্য স্মৃতি, কোনটা রেখে কোনটা বলবো। জি জি জি, মানে এই যে জন্মদিনটা আজকে যেভাবে উদযাপন হচ্ছে, আমরা আজকে হুমায়ুন আহমেদের নামে একটি সাহিত্য পুরস্কার প্রবর্তিত হয়েছিল 2015 সালে, সেটি আজকে এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার, সেটি আজকে সেই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আজকে হলো। তো যেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদ কখনোই জন্মদিনটাকে খুব আড়ম্বরপূর্ণভাবে পালন করতে পছন্দ করতেন না। উনি যেটা সবসময় এটা পারিবারিকভাবে, ঘরোয়াভাবে তার বন্ধু স্বজন এবং পরিবারের মধ্যেই সীমিত রাখতেন। তো ওনার 60তম জন্মদিনে আমরা একটা বড় আয়োজন করেছিলাম পাবলিক লাইব্রেরি চত্বরে, একটি বইমেলা 7 দিন ব্যাপী, এবং সেখানে একটি জন্মদিন উৎসবের আয়োজন করা হয়েছিল। সেটিও তাকে মানে অনেক অনুরোধ করে আমরা রাজি করিয়েছিলাম। তারপর থেকে ওই ধারাবাহিকতাটা প্রতি বছরই চলে আসছিল যে হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে একটি হুমায়ুন আহমেদের প্রকাশকদের একটি একক বইমেলা পাবলিক লাইব্রেরি চত্বরে হতো, এছাড়াও নানান অনুষ্ঠান থাকতো। এই মুহূর্তে আপনার কোভিড-19 এর কারণে সবকিছু এই বছর বন্ধ, কিন্তু এর মধ্যে যেটা হচ্ছে যে অন্যদিন বা পত্রিকার যে পুরস্কারটি আছে, অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার, সেটি আজকে প্রদান করা হলো এই সব স্বাস্থ্যবিধি মেনে। তো আজকের যেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদকে আমরা প্রচন্ডভাবে তো সার্বক্ষণিক মিস করি। আজকে উনি এই সিচুয়েশনে থাকলে নিশ্চয়ই এই যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা হচ্ছিল সেটি নিয়েও উনি হয়তো একটা চমৎকার লেখা কালকে কোন একটা দৈনিকে লিখে ফেলতেন। প্রতিটা মুহূর্তে হুমায়ুন আহমেদ আমাদের সঙ্গে আছেন। হুমায়ুন আহমেদের সৃষ্টির মাধ্যমে, তার লেখার মাধ্যমে, তার কর্মের মাধ্যমে, তার সৃজনের মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের কাছে আছেন, ভবিষ্যতে থাকবেন। যতদিন বাংলা ভাষায় মানুষ লিখবে, পড়বে, ততদিন হুমায়ুন আহমেদ পঠিত হবে। কোনো আয়োজন থাকছে না বলছেন এবারের জন্মদিন? এমনি তো যেটা হচ্ছে যে আগামীকালকে নুহাশপল্লিতে কিছু আয়োজন আছে, কিন্তু মানে প্রকাশকদের দিক থেকে যে বইমেলা, সেটি তো এই প্যান্ডেমিকের কারণে সেটি এবছর করা যাচ্ছে না, সে ধরনের আয়োজনগুলো বন্ধ করা হচ্ছে। আর আজকে ওই যেটা বললাম যে হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার, এটা 6ষ্ঠবারের মতো আজকে এটা অনুষ্ঠিত হলো বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশ্ববিদ্যালয়ে। সামগ্রিক অবদানের জন্য এই পুরস্কারটি পেলেন আমাদের নন্দিত কথাসাহিত্যিক হাসিব আব্দুল হাই এবং তরুণ নবীন সাহিত্য শ্রেণীতে নাহিদা নাহিদ। এটি একটা বড় আয়োজন। আমি মনে করি যে হুমায়ুন আহমেদকে স্মরণ করার জন্য, যারা মানে হুমায়ুন আহমেদকে স্মরণে আমাদের দেশের যারা মানে কথা সাহিত্যিক, তাদের নবীন প্রবীণ কথা সাহিত্যিকদের তাদের সাহিত্য সৃষ্টিতে অনুপ্রেরণা যোগানোর ক্ষেত্রে এই পুরস্কারটি একটি বড় ধরনের ভূমিকা রাখছে। জি, আসবো মাজহারুল ইসলাম। আবারও আমরা যেতে চাই, জুলহাস আলম আমাদের সঙ্গে আছেন। জুলহাস আলম, যেটি আসলে শুরু করেছিলাম, নাজরুল আসলাম বলেছেন অনেকখানি বিষয়ে, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এর আগেও আসলে যে ভোটগুলো হয়েছে উপনির্বাচন, ঢাকা 10 আসনে ভোট গ্রহণের হার ছিল 5.28, ঢাকা 5 আসনে ছিল 10.43, নওগাঁ 6 আসনে 36.49। সব মিলিয়ে ভোটগুলো কতটা গ্রহণযোগ্য হচ্ছে বলবেন আসলে? ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে আমার যেটা এক কথায় বলতে চাই আসলে, সেটা হচ্ছে যে খুব বেশি কথা বলার কিছু নেই। জি, সব সত্যি আমরা জানি, বাস্তবতাটা আমরা জানি। বিশেষ করে আমাদের প্রধান নির্বাচন কমিশনার, তিনি অভিজ্ঞ মানুষ, মুরব্বী মানুষ, উনি আজকে যে কথা বলেছেন, বিশেষ করে আমেরিকাকে শেখা উচিত আমাদের কাছ থেকে। ইভিএম এর ভোট গণনা 5-10 মিনিটে ভোট দিয়ে গুনে ফেলা যায়, ইত্যাদি ইত্যাদি। এইসব কথা শোনার পরে আর কথা বলার আরো ইচ্ছা নাই আর কি, সত্যি। আর আপনি যে পরিসংখ্যান দিচ্ছিলেন, সে পরিসংখ্যানের আসলে তেমন কোনো প্রয়োজন নেই। এটা মানুষের মধ্যে একটা সাধারণ ধারণাই আছে যে এই নির্বাচনগুলো অনেকটা নিয়ম রক্ষা নির্বাচন, এবং স্বাভাবিকভাবে সরকারি দলের যারা প্রার্থী থাকবে তাদের প্রাধান্য থাকবে এবং তারাই বেরিয়ে আসবে। 18% কথা বললেন উত্তরার যে নির্বাচন, ঢাকা 18, ওখানে বললেন 51%। মোট কথা হচ্ছে যে মানুষের আসলে আগ্রহ তেমন একটা, কারণ নেই
তার পেছনে একটা দীর্ঘ কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক যেসব প্রতিষ্ঠান আছে, এটাকে সুষ্ঠুভাবে করা এবং মানুষের, সবচেয়ে বড় কথা হলো মানুষের অংশগ্রহণের মাধ্যমে করার ক্ষেত্রে যেভাবে কাজ করার দরকার, সেই জায়গাতে প্রতিষ্ঠানগুলো কাজ করছে না। এটা হলো বাস্তব। দুজন জাতীয় সংসদ সদস্য হলেন, তাদেরকে অভিবাদন জানাই, কারণ তারা সংসদে আসবেন, আইন প্রণয়নে সহযোগিতা করবেন এবং হাবিব হাসান সাহেবের দীর্ঘ একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে। তানভীর শাকিল জয়, তিনি এর আগেও এমপি হয়েছিলেন, আবার তিনি হলেন, যেহেতু তার বাবা বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত সিনিয়র এবং গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মোহাম্মদ নাসিম সাহেব তিনি। তবে আমি যেটি বলবো যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এই নির্বাচনগুলো যদি খুব বেশি স্পেসিফিক নাও করি, এই নির্বাচনগুলো খুব বেশি ভালো উদাহরণ আসলে রাখছে না, যে উদাহরণগুলো দ্বারা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সামনে দিকে এগোতে পারে এবং প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি সচল করা যায়, প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক জবাবদিহিতা ইত্যাদির মধ্যে নিয়ে আসে, যে সেটি খুব বেশি ভালো কাজ করছে না বা একদম কাজ করছে না, সেটি মেনে নিতে হবে। কারণ এটি যদি আমরা মেনে না নিয়ে আগাই বা কথা বলি, তাহলে আমার মনে হয় যে সেটি ওভারঅল আসবো। জোলা সালাম আবার আপনার কাছে, জাকারিয়া কাজলের কাছ থেকে একটু জোলা সালাম ধন্যবাদ। আসবো আপনার কাছে। জাকারিয়া কাজল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জাকারিয়া কাজল, একই বিষয়ে আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই। আসলে মানুষ ভোট দিতে আসছে না, তার কারণ নানাবিধ কারণ থাকতে পারে, কিন্তু একটা বিষয় নির্বাচন কমিশনার যেটি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার, যে এই দায় আসলে নির্বাচন কমিশনার নয়, রাজনৈতিক দলগুলো। শুধুমাত্র কি রাজনৈতিক দলগুলোর কারণেই বা দলগুলোর প্রতি আস্থা অনাস্থার বিষয়গুলোর কারণেই কি মানুষ ভোটের প্রতি একরকম অনীহা তৈরি হচ্ছে, নাকি অন্য কোনো কারণ দেখেন বা আগ্রহ সৃষ্টি করার জন্যই বা কি করা দরকার মনে হয়? আপনি যদি আজকের দুটি নির্বাচনের কথা বলেন, যে আশরাফ যেটা বললেন, এটা নিয়ম রক্ষার নির্বাচন। এই নির্বাচনে কে পাস করলেও কিছু আসলো গেল না, ফেল করলেও কিছু আসলো গেল না, এটা অন্যান্য অনেক কারণের মধ্যে এটা একটা কারণ। আমার কাছে যেটা জুলহাস বলল, আমরা আসলে একটা অদ্ভুত সমাজে বাস করছি। এই সমাজে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তার বিশ্ববিদ্যালয়ের ক্রেডেনশিয়াল হলো 10 টাকার সমুচা সিঙ্গারা। প্রধান নির্বাচন কমিশনার আমেরিকার সঙ্গে তুলনা দেন, রুচিহীন আলাপ, তারপরেও বলতে বাধ্য হই, একজন প্রধান নির্বাচন কমিশনার জানেন না যে আমেরিকার নির্বাচনটা কিভাবে কি হয়। তো এই সমাজে বাকি সব তো এরকমই হবে, তাই না? মানে দুঃখ লাগে, এগুলো যখন শুনি তখন খুব দুঃখ লাগে, এবং আসলেই আমি যুবরাজের সঙ্গে একমত, এটা নিয়ে আলোচনা করা অরুচিকর। এবার আসি নির্বাচনের প্রসঙ্গে। আপনি দেখেন, আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি, আজকে যেটা আশা বলি যে মানুষের আগ্রহ কমে গেছে, এটা সত্য। কেন, কি কারণে, এটা আমরা জানি। আর যেটা বললেন যে ইলেকশন কমিশনের দায়িত্ব না, ইলেকশন মানে মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলির, তাদের কর্মীদের আনে না, কিন্তু নির্বাচন কমিশনগুলির উপরে তো মানুষের আস্থা আছে বলে আমাদের মনে করার কোনো সঙ্গত কারণ নেই। এটা কেবল এই নির্বাচন কমিশন না, বাংলাদেশের ইতিহাসে 2-4টি ব্যতিক্রম ছাড়া কোনো নির্বাচন কমিশন কি কারো সবার কাছে মানে গ্রহণযোগ্য হয়েছে? আমরা আজিজ কমিশন বলে এই বলি সেই বলি, এটার কারণ হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের যে গঠন প্রক্রিয়া, এটা যদি না শুধরাই তাহলে নির্বাচন কমিশন মানে শুধরাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি বলেন ভোটার উপস্থিতি কম। আমি মানলাম যে বিএনপিরা যেটা বলে যেতে, আওয়ামী লীগের ভোটারও তো যায় না, সরকারি দলের যারা ভোটার তারাও তো যায় না। তারা যদি যেত, ঢাকা 18তে নিশ্চয়ই আওয়ামী লীগের এই অবস্থা না যে 18%-এর বেশি ভোট পড়ার কথা না। আওয়ামী লীগের প্রায় 5 লাখ ভোটার, এর মধ্যে আমি যদি অর্ধেকও ধরি আওয়ামী লীগের, তাও তো 2.5 লাখ ভোটার, তাই না? কাজেই ওভারঅল মানে মানুষ, আমি যাব কেন? দুটো কারণ, একটা হচ্ছে যে এটা নিয়ম রক্ষা নির্বাচন, আর একটা হচ্ছে এমন একটা ধারণা হয়েই গেছে যে বিএনপি নির্বাচনে যাচ্ছে নির্বাচন করার জন্য না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। কারণ এটা আপনি দেখেন, বিএনপি যদি প্রত্যেকটা নির্বাচনে তাদের যে এরকম রোল থাকার কথা, সেই রোল কি আমরা দেখি? আপনি যদি গত সংসদ নির্বাচনের কথা দেখেন, কামাল হোসেন সাহেবরা বললেন যে রাত জেগে পাহারা দেব, রাত জেগে কি দিনের বেলাও তো কাউকে দেখা যায়নি, তাই না? তো কাজেই আমি রাজনৈতিক দলগুলি তাদের দায় কোনো রকমে এড়াতে পারে না। এই যে ভোট দিতে মানুষের যে ভোট বিমুখতা, এটার জন্য কিন্তু বড় মাসুল দিতে হবে একসময়। কাজে এখনই যদি রাজনৈতিক দলগুলি সচেতন না হয়, আমি জানি না আমাদের গণতন্ত্র নির্বাচন নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই এখান থেকে আসলে তাগিদ অনুভব করবেন। আসবো আপনার কাছে আবারও একটু যেতে চাই মাজহারুল ইসলাম আপনার কাছে। মাজহারুল ইসলাম, আপনাকে তো আমরা পুরো সময় পাচ্ছি নিশ্চয়ই,
আমাদের পুরো সময় জুড়ে। মাজহারুল ইসলাম, যেটি আসলে জানতে চাচ্ছিলাম যে প্রকাশনা শিল্প বা প্রকাশনার ক্ষেত্রে হুমায়ুন আহমেদের ভূমিকা কতটা দেখেন। আরেকটি বিষয় জানতে চাই যে উৎসাহর কথা বলছিলেন, ভালো মানের লেখক সেটি কতটা তৈরি হচ্ছে হুমায়ুন আহমেদের কাছ থেকে উৎসাহ নিয়ে, এই দুটি জায়গা যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই। প্রথম প্রশ্ন যেটা হলো যে হুমায়ুন আহমেদের, সরি আমি একটু আবার প্রথম প্রশ্নটা একটু বলবেন না? আমি বললাম যে প্রকাশনা শিল্পে, হ্যাঁ, লেখালেখির জায়গাটাই হুমায়ুন আহমেদের ভূমিকার জায়গাটা একটু জানতে চাই। এখন যেহেতু তিনি নেই, তার কাছ থেকে উৎসাহ নিয়ে ভালো মানের লেখক বা লেখা কতটা আসছে? না, ধন্যবাদ আপনাকে। যেটি হচ্ছে যে পাঠক সৃষ্টির ক্ষেত্রে হুমায়ুন আহমেদের একটা বিশাল ভূমিকা ছিল, সেটা আমরা সকলেই জানি। যে বাংলা একাডেমিতে 21-এর বইমেলা যেটি আজকে যে পর্যায়ে দাঁড়িয়েছে, যেটি বাংলা একাডেমির চত্বর থেকে আরো 5 বছর আগে এটি স্থান সংকুলান না হয়, এটা সরোয়ার্দী উদ্যানে নিয়ে আসা হয় এবং সরোয়ার্দী উদ্যানেও এটি 3 লক্ষ স্কয়ার ফিট জায়গা নিয়ে মেলাটি শুরু হয়। গত বছর এটি বাড়তে এটি 8.5 লক্ষ স্কয়ার ফিটে দাঁড়িয়েছে এবং এই মেলাটি আজকে যে পর্যায়ে এসছে এবং এই যে পাঠককে যে বইমুখী করা, সেক্ষেত্রে হুমায়ুন আহমেদের একটি বিশাল ভূমিকা রয়েছে। তার এখনো যদি আমরা দেখি যে বইমেলায় হুমায়ুন আহমেদের প্রকাশক যারা, বিশেষ করে অন্য প্রকাশ বা অন্য যারা 2-1 হুমায়ুন আহমেদের প্রকাশক আছে তারও, তাদের স্টলগুলোতে এখনো যে পরিমাণ মানুষের মানে উপচে পড়া ভিড়, পাঠকের উপচে পড়া ভিড় আমরা দেখি, সেখান থেকে এটি প্রতীয়মান হয় যে হুমায়ুন আহমেদের পাঠক সৃষ্টির ক্ষেত্রে বা বইমেলায় যারা আসেন তাদের বইমেলায় তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে মানে হুমায়ুন আহমেদের একটি বিশাল ভূমিকা আছে। কারণ এই হুমায়ুন আহমেদের বই কিনতে এসে তারা হয়তো আরো 2-1 পাঠকের বই নাড়াচাড়া করছে, দেখছে বা সেই বইয়ের সান্নিধ্যে যাচ্ছে বা সেই বইগুলো তারা সংগ্রহ করছে। আর পাশাপাশি যেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদের এই ব্যাপক জনপ্রিয়তা যেটা ছিলেন, এবং হুমায়ুন আহমেদ বাংলাদেশে একমাত্র লেখক যিনি কিনা যে উনি লেখাটাকে পেশা হিসেবে নিয়েছিলেন। আমরা সবাই জানি যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে উনি ফুল টাইম লেখক হয়ে যান, যেটি কিন্তু একসময় খুব বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুবই একটি মানে দুঃস্বপ্নের মতো বিষয় ছিল। পরবর্তীতে এই মুহূর্তে যেটি হয়েছে যে মানে তরুণ প্রজন্মের অনেক ছেলেমেয়েরা কিন্তু ভালো লিখছে এবং তারা অনেকেই পেশা হিসেবে লেখাকে তারা নিয়েছে। যেমন আমি যদি 2-1 জনের নাম উল্লেখ করি, যেমন সাদাত হোসাইন, সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সে আপনার নৃবিজ্ঞানে সে পড়াশোনা করে সে প্রথমে একটি চাকরি শুরু করে, তারপরে চাকরি যা ছেড়ে দেয় যে তার লেখালেখিতে সমস্যা হচ্ছে, সে ঠিকমতো সময় দিতে পারছে না, করে সে একটি ব্যবসা প্রতিষ্ঠান করে এবং সে এই ব্যবসা প্রতিষ্ঠান কিছুদিন পর বন্ধ করে দেয়, যে কারণ সেখানেও তাকে সময় দিতে গেলে তার লেখালেখি হচ্ছে না এবং সে এখন ফুল টাইম লেখক এবং তারও কিন্তু একটা ব্যাপক জনপ্রিয়তার সৃষ্টি হয়েছে। এরকম সাদাত হোসাইনের মতো আরো অনেক তরুণরা কিন্তু এগিয়ে আসছে লেখালেখিতে এবং অনেকেই শিক্ষিত তরুণ সমাজ যারা অনেকেই লেখালেখিকে এখন পেশা হিসেবে নিচ্ছে। এটি আমার মনে হয় যে এই যে হুমায়ুন আহমেদ যে পাঠক সৃষ্টি করে গেছেন, সেখান থেকেই উদ্বুদ্ধ হয়ে বা উৎসাহিত হয়ে তারা কিন্তু তাদের একটা নিজস্ব পাঠক তারা তৈরি করে ফেলছে এবং তারা এটাকে পেশা হিসেবে নিতে পারছে। এটি অনেক বড় একটি বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে। জি, আবার আসবো আপনার কাছে। নাজমুল আশরাফ আসতে চাই। নাজমুল আশরাফ, অগ্নিসংযোগের কথা কিছুক্ষণ আগে বলছিলেন, এটি আজকে সারাদিন জুড়েই সাধারণ মানুষের অনেকের সঙ্গে আমিও নিজেও বিকালের দিকে ছিলাম রাজধানীতে, 10টার পরে ফিরেছি অফিসে। একটু অনেকের সঙ্গে কথা বলছি, মানুষের মধ্যে একরকম হঠাৎ করে আপনি জানেন যে সেই 2014 সালের আগের সেই স্মৃতিতে অনেকে ফিরে গেছেন। সেই জায়গাটাই মানে এটার পেছনে একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। মানে পাল্টাপাল্টা অভিযোগের জায়গা তো আছেই। আওয়ামী লীগ হয়তো ধারণা করছে বা বলছে যে বিএনপির কারসাজি, পুলিশের পক্ষ থেকে একরকম ধারণা দেওয়ার চেষ্টা হয়েছে, যদিও তারা স্পষ্ট করে এখন বলেনি, তদন্ত চলছে বলছে। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে বলা হয়েছে যে এখানে বিএনপির কোনো রকম দায় নেই, সরকারের একটি ভোট ডাকাতিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষের নজর অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যই আসলে সরকার পরিকল্পিতভাবে এটি আসলে করেছে। আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই। না, যতক্ষণ না তদন্তে সত্য বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই অভিযোগ পাল্টা অভিযোগ চলবে, এটা আমরা জানি। কিন্তু এই ধরনের ঘটনা আমরা অতীতে দেখেছি যখন রাজনৈতিক আন্দোলন চলে, যখন মাঠে ময়দানে রাজনীতি তৎপর থাকে, তখন হরতাল বলেন, অবরোধ বলেন, এমনকি মিছিল মিটিং অথবা পুলিশের কোনো মানে বাধা কোন রাজনৈতিক কর্মসূচিতে তার প্রতিবাদে গিয়ে এগুলো করা হয়। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো মানে কোনো কিছু নাই, কোন দলের কোন কর্মসূচি নাই, কোন পুলিশের তৎপরতা নাই, কারো কোনো দাবি দেওয়া নাই, হঠাৎ কতগুলো গাড়ি একের পর এক ঘন্টা দুয়েকের মধ্যে শহরের বিভিন্ন জায়গায় পুড়ে গেল। এটি পরিকল্পিত এবং কোনো না কোনো একটি শক্তি এই কাজটি করেছে। এখন সরকার বিরোধী দলকে দৌড় দিচ্ছে, বিরোধী দল সরকারকে দৌড় দিচ্ছে, এটা থেকে কিন্তু আমরা সত্যটা জানতে পারবো না।
আবার এটাও ঠিক আমরা এরকম বড় বড় ঘটনার ক্ষেত্রে যার সাথে রাজনৈতিক সংস্রব থাকতে পারে বা থাকার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে, আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা তদন্ত ঠিক মতো হতে দেখি না, তদন্ত প্রশ্নবিদ্ধ হয়। ফলে আমরা চাইবো যে সরকার সত্যিকার অর্থেই তদন্ত করে এর পেছনে কারা আছেন সেটি বের করবেন। এখন খুব সহজভাবেই সরকার বলে ফেলতে পারে এটা বিরোধী দলের কাজ, আবার বিরোধী দল বলতে পারে সরকার নিজেরা করিয়ে বা কোনো সংস্থাকে দিয়ে করিয়ে বিরোধী দলের পরে আপনার চাপাচ্ছে, যেটি এরই মধ্যে বলা শুরু হয়ে গেছে এবং নিশ্চয়ই বলা বলি চলবে। কিন্তু আমার কথা হচ্ছে যে যতক্ষণ তদন্তে প্রমাণিত না হচ্ছে আমরা বলতে পারবো না, কিন্তু এটুকু ধারণা করা যায় কোনো না কোনো অপশক্তি একটা সুযোগ নিয়েছে। ফলে আমরা যে রাজনীতিহীনতা, রাজনীতি বিমুখতা, গণতন্ত্রহীনতা এবং মাঠে ময়দানে কোনো রাজনীতি নাই, বিরোধী দলের রাজনীতি নাই, সরকারি দল হাত গুটিয়ে বসে আছে, উন্নয়নের নামে আমরা ঢেকুর গুলছি, দেশে রাজনীতি, গণতন্ত্র, জবাবদিহিতার কোনো বাড়াই নাই, এই যে এক ধরনের রাজনীতি বিমুখতা, রাজনীতি শূন্যতা, রাজনীতিহীনতা, তার সুযোগ যে কোনো অপশক্তি নিতে পারে। এবং এই যে ধরেন দীর্ঘদিন ধরে একটি দল সরকারে আছে, দীর্ঘদিন ধরে একটি দল বড় দল বিরোধী দলে আছে, তারা না পারছে রাজনীতি করতে, না পারছে সরকার বিরোধী কোনো আন্দোলন গড়ে তুলতে, তাদের যে এই ব্যর্থতা, সবকিছু মিলিয়ে কোনো না কোনো অপশক্তি কারো পক্ষ নিয়ে হোক বা ওই অপশক্তি তাদের তৎপরতা উদ্দেশ্য সাধনের জন্যই হোক, এটা করে থাকতে পারে। কিন্তু হাওয়া থেকে তো নিশ্চয়ই আগুন গুলো লাগে নাই, কেউ না কেউ লাগিয়েছে। সত্যিকার অর্থে কারা লাগিয়েছে এটা যদি আমরা ধরতে না পারি, সামনে কিন্তু এরকম বিপদ আরো হতে পারে। জি, জুলহাস আলম, একটু অবাক করার বিষয় যে মানে 9টি জায়গায় 9টি গণপরিবহনে অন্তত যে আগুন লেগেছে এবং এখন পর্যন্ত আপনার আগুন মানে অন স্পট কাউকে আসলে ধরা গেল না, এখন পর্যন্ত তদন্তের পরে আসলে স্পষ্ট হওয়া যাবে। মানে কোনো রকম আগের যেসব অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে কোনো রকম যোগসূত্র দেখেন না, নতুন কোনো পরিকল্পনা নিয়ে এগুলো হচ্ছে মনে হয়? প্রথম কথা হচ্ছে যে অতীত টানতে চাই না, 2001 থেকে 2006 কত রকমের ঘটনা ঘটেছে নির্বাচন নিয়ে আমরা জানি, এবং 2006-এর পরে বিভৎস 2টা বছর 2008 পর্যন্ত কত ধরনের ঘটনা ঘটেছে আমরা জানি, আমরা সবাই জানি। এখানে মজার ভাই আছেন, কাজল ভাই আছেন, আশরাফ ভাই আছেন, ওনারা আমার জন্য বেশি অভিজ্ঞ। তা আমি যেটা বলবো যে বিএনপি যখন অভিযোগ করে যে সরকার এই করছে, নির্বাচন করছে না, এই করছে সেই করছে, তার আগে একবার নিজেদের চেহারাটা আয়নায় একবার দেখে নিতে। কারণ আমাদের যে এখানে একটা সমস্যা হচ্ছে, যখন বিরোধী দলে চলে যায় তখন তারা খুব দায়িত্ব জ্ঞানহীন আচরণ তারা করেন না, তখন তারা দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথা বলে। কিন্তু যখন ক্ষমতায় থাকেন তখন তারা যা ইচ্ছা তাই করি এরকম একটা অ্যাপ্রোচ নিয়ে থাকেন। এইটার বাস্তবতায় কি হয়, আমাদের রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, আমাদের রাষ্ট্র যেদিকে এগোনোর কথা সেটা এগোতে পারে না। আমি এই কথাটা একটু টানলাম এই কারণে যে আগের পাপের ফল যে পরে কিভাবে ভোগ করতে হয় সেটি এত বছরেও বাংলাদেশে 71-এর পর থেকে মানে আমাদের বিশেষ করে বড় দলগুলোর অনেকেই তারা এটা শিখতে পারেনি, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আর নিরাপত্তা যেটা বললেন, যে ঘটনাটি বললেন, প্রথম কথা হলো যে এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবশ্যই প্রশাসনের, সরকারের। আজকে যে ঘটনাগুলো ঘটেছে এতে অনেক বড় ধরনের ঘটনা ঘটতে পারতো, জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সাংবিধানিক ভাবে বলেন এটা রাষ্ট্রের বা সরকারের দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা কি দেখলাম, এখন সামনে শীতের মৌসুম, বৃষ্টি বাদলা নাই, এই সময় আন্দোলনের একটা ঘটনা থাকে এবং নানা রকমের জল্পনা কল্পনার মধ্যে শুরু হয়েছে যে আসলে কি হবে, আসলে কি বিরোধী দল এর মধ্যে আসবে কিনা, আবার সরকারি দল তার জায়গাটি ঠিক রাখার জন্য স্বাভাবিকভাবে তৎপর হবে। কিন্তু আমার কথা হলো যে আলটিমেটলি জনগণের যানবাহনের নিরাপত্তা তো দিতে হবে। এমনিতে কোভিড এর কারণে মানুষের মধ্যে নানা রকম আতঙ্ক, নানা রকম ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এই যে 8টি-9টি জায়গায় যে বাস পোড়ানো হলো, এটার কি একটা বড় ইম্প্যাক্ট নেই, এটার প্রভাব নেই? এটি কিন্তু আন্তর্জাতিক ভাবেও কিন্তু এটি এক ধরনের খারাপ সিগন্যাল দেবে। কারণ কোনো কিছু এই বিশ্বে এখন আমরা জানি যে চাপিয়ে রাখার কোনো সুযোগ নেই। কোনো স্থানিক ব্যাপার আর স্থানিক ব্যাপার না, এটা গ্লোবাল ব্যাপার হয়ে যায়। কারণ প্রতিটি বিষয়ে গ্লোবাল নজর আছে। কেউ যদি মনে করে যে আচ্ছা এটা করে আমি একটা পলিটিক্যাল মাইলেজ নিলাম, কিন্তু কিসের মাইলেজ নিচ্ছে? রাষ্ট্রের 12টা বাজিয়ে যে পক্ষই হোক, অথবা যেটা সবাই বলেন কোন তৃতীয় পক্ষ হোক, কারো পক্ষ নিয়ে বলুক আর বিপক্ষে নিয়ে বলুক, আলটিমেটলি কি হচ্ছে, আমরা এমন একটা চক্রে পড়ে গেছে, যাই কিছুই ঘটছে সেটা রাষ্ট্রের বা জনগণের সামনে চলার পথকে বাধাগ্রস্ত করছে কোনো না কোনো ভাবে।
সো এত হতাশার মধ্যে, এত বাধা বিপত্তির মধ্যে, এত বিপদ আপদের মধ্যে এই ধরনের বিষয় আমাদেরকে আরো চিন্তিত করে, আমাদেরকে কোনো ভালো বার্তা দেয় না, আমাদেরকে কোনো স্বস্তি দেয় না। এটা কিন্তু সব পক্ষকে মনে রাখতে হবে। আসতে চাই জাকারিয়া কাজল আপনার কাছে। জাকারিয়া কাজল, এটি মানে একটা বড় পরিকল্পনার অংশ বলে মনে হয় কিনা? কারণ এটা 12টা থেকে 4টার মধ্যে ঢাকার মতো জায়গায় 9টি স্থানে এরকম বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো এবং দীর্ঘদিন পরে মানে শঙ্কার খুব বেশি কারণ দেখেন নাকি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ আছে? কারণ তো অবশ্যই আছে, কিন্তু যেটা বলা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক ঘটনা এটা না। কারণ এই ঢাকা শহরে কদিন আগে ঢাকা 5-এর উপনির্বাচন হয়ে গেল, আরো অনেকগুলি নির্বাচন, কাজে নির্বাচনের সঙ্গে এটা জড়ানো আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আছে। আপনি যদি গত কয়েকদিনের ঘটনা প্রবাহ দেখেন, সরকারি দলের ইভেন সরকার প্রধান থেকে আরম্ভ করে সরকারের বিভিন্ন মহলে কিন্তু বলা হচ্ছিল যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছিল। এগুলো কিন্তু গত কয়েকদিন ধরে গণমাধ্যমে আসছে, আমরা দেখছি। সেটার এটা তো বোঝাই যাচ্ছে যে সেটা দেখেন আপনি আমি একটা টেলিভিশন চ্যানেলে দেখছিলাম যে একটা অগ্নিসংযোগের ঘটনা কিন্তু সিসি ক্যামেরায় ফুটেজে ধরা পড়েছে। সেখানে দেখা গেল যে একজনকে একটা বাসে কি ঢালছে, আরেকজনকে আগুন লাগিয়ে দিচ্ছে। কাজে এটা যে পরিকল্পিত, এই একটা ঘটনা থেকে তো প্রমাণ হয়। একসঙ্গে এতগুলি জায়গায় আপনি দেখেন সেই যাত্রাবাড়ি থেকে শুরু করে প্রগতি সরণি এবং বিস্তৃতিটা দেখেন, একদম সঠিক পরিকল্পনা ছাড়া এটা হওয়া এটা হওয়া একটা অসম্ভব ব্যাপার। আমি আজকেই শুনছিলাম গণমাধ্যমে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলছিলেন যে তারা চিহ্নিত করতে পেরেছেন কারা এই ঘটনার পেছনে হচ্ছে, তারাই ঘটিয়েছে। আর এখন তো চিহ্নিত করা খুব সোজা, সিসি ফুটেজে তো একটা তো ক্লিয়ার, তাই না? তো উনি বলছিলেন যে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং পেছনে কারা আছে সেগুলো খুঁজে বের করা হচ্ছে, চেষ্টা করছি। এখন যাদের চিহ্নিত করতে পেরেছেন, আসাদ যেটা বলে যে ওকে দোষ দিচ্ছে, ওকে আপনি যদি চিহ্নিত করতে পারেন, আপনি ব্রিং দেন আপ, তাইলেই তো আর কোনো সন্দেহ থাকে না, তখন তো পরিচয়গুলো নিশ্চিত হয়ে যাবে, তাই না? আপনি যাকে চিহ্নিত করেছেন তাকে ধরে আনলেই তো পরিচয়গুলি নিশ্চিত হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু এই যে 64 জেলায় বোমা থেকে আরম্ভ করে বহু অগ্নি সন্ত্রাস দেখেছি। এখন মানুষ কোভিড নিয়ে আমরা যত যাই বলি, মানুষের এখন জীবন এবং জীবিকা দুইটাই তো একটা সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে। এখানে কেবল যে সরকার বিরুদ্ধে অন্য কোনো পক্ষ তো থাকতে পারে যারা এই সুবিধাটা বা নিতে চায় বা নিতে নেওয়ার অপচেষ্টা করছে। কাজে এটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু সরকারের, প্রশাসনের। এবং তারা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু বলছেন যে তারা চিহ্নিত করতে পেরেছেন, দ্রুত এটা ধরে এটা জনসমক্ষে আনা উচিত এবং সঙ্গে বলা উচিত কারা এই কাজগুলি করছে, তাই না? এখানে তো নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। আর পরস্পরের দোষ চাপানো এটা রাজনৈতিক কালচার, অপকালচার আমাদের এটা থাকবেই। কিন্তু আমি যেটা মনে করি এই যে ঘটনাগুলি ঘটছে, এর আগেও ঘটেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। আজকে হয়তো আল্লাহ রহমতে অশেষ রহমতে জানের কোনো ক্ষতি হয়নি, কিন্তু মানের তো ক্ষতি হয়েছে। এবং এই সম্পদটা তো আমার দেশের সম্পদ, তাই না? আলটিমেটলি তো সাফারার জনগণ। এমনি জনগণ কোভিড বলেন, দ্রব্যমূল্য বলেন, বিভিন্ন বিষয় নিয়ে নানাভাবে পিষ্ট। জনগণের একটা বিশাল অংশের আয় কমে গেছে, তাই না? একমাত্র সরকারি চাকরি যারা করেন তারা ছাড়া আর সব সেক্টরই তো বোধহয় একটা ফিনান্সিয়াল একটা কঠিন অবস্থার মধ্যে দোটানার মধ্যে দিয়ে যাচ্ছেন। জি, তো সেখানে এরকম নতুন করে বোধের উপর বিষ ফোড়ার মতো যদি আবার এই জাতীয় সংখ্যাগুলি যদি জাগ্রত হয়, মানুষ তো আসলে কি করবে, এরকম মানে অসহায় হয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। এবং এই অসহায়ত্ব থেকে মুক্ত করার দায়িত্ব কিন্তু এন্ড অফ দ্য ডে সরকার। অনেক ধন্যবাদ। আবারও আসবো মাজহারুল ইসলাম আপনার কাছে। মাজহারুল ইসলাম, আপনি বলছিলেন যে মাজহারুল ইসলাম সাহেব একটা কথা বললেন যে আমি একটু আমরা যদি ভুল না করে থাকি, শামসুল হক সাহেব বোধহয় পেশা হিসাবে লেখাকে নিয়েছিলেন, হুমায়ুন আহমেদ একমাত্র নয়, এটা বোধহয় যদি আমি ভুল করে না থাকি। জি, আপনি ঠিকই বলেছেন। আমি এটা দুঃখিত, কিন্তু শামসুল হক উনিও লেখা পেশা হিসেবে নিয়েছিলেন, কিন্তু উনি না ঠিক আছে, এটি কিন্তু মানে উনি লেখার সঙ্গে আরো অনেক ধরনের কাজ করতেন, বাট আলটিমেটলি উনি লেখাকেই পেশা হিসেবে নিয়েছিলেন। এটা আমি দুঃখ প্রকাশ করছি, আমি বলতে না থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। যেটি জানতে চাই মাজহারুল ইসলাম, এখনকার প্রকাশনা শিল্পের অবস্থা কেমন, মানে পেশা হিসেবে নেয়ার মতো অবস্থা আছে কিনা, মানে আগের সাথে যদি একটু তুলনা করে বলেন, সেই জায়গায় আপনার প্রত্যাশা নতুন লেখকদের উদ্দেশ্যে কি থাকবে আসলে?
আসলে প্রকাশনাকে পেশা হিসেবে নেওয়াটা এই মুহূর্তে খুবই কঠিন কঠিন একটা বাস্তবতার মধ্যে আমাদের প্রকাশনা শিল্প দাঁড়িয়ে আছে। তারপরেও যদি আমি নিজেও খুব অবাক হয়ে যাই যে আমাদের অনেক তরুণ ছেলেমেয়েরা যারা উচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা প্রকাশনা ব্যবসার সঙ্গে জড়িত হচ্ছেন, এটি এক ধরনের আশাব্যঞ্জক, কিন্তু আসলে শিল্পটার অবস্থা খুবই খারাপ। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আর কি, মানে যেটা হচ্ছে যে আমাদের যে ধরনের মানে প্রকাশনা সৃজনশীল প্রকাশনার ক্ষেত্রে সারা বছরে যে বইগুলো প্রকাশিত হয় তার খুব সামান্য একটি অংশ, মানে যেটি ধরেন যে মানে জাতীয় গ্রন্থ কেন্দ্র, পাবলিক লাইব্রেরি থেকে শুরু করে সংস্কৃতি মন্ত্রণালয়ের যে সমস্ত অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো মিলে বছরে মানে 2 থেকে 2.5 কোটি টাকার বই সরকারিভাবে ক্রয় করা হয়। কিন্তু যদি পার্শ্ববর্তী একটা দেশের কথা আমরা চিন্তা করি, যেমন পশ্চিমবঙ্গে আপনার বইমেলা উপলক্ষে যে বইগুলো প্রকাশিত হয় সেটির প্রায় 85 কোটি টাকার বই সরকারিভাবে ক্রয় করা হয় প্রতি বছর। তো এটা আমি উদাহরণটা এই কারণে দিলাম যে কারণ যে বইগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো যদি মানে সঠিক পৃষ্ঠপোষকতা না থাকে তাহলে ভালো বইগুলো, মানসম্পন্ন ভালো বই, যে বইগুলো আমাদের মানে আমাদের অত্যন্ত জরুরি প্রয়োজন, সেই বইগুলো কিন্তু প্রকাশিত হবে না। আস্তে আস্তে একটা পর্যায়ে শিল্পটা ধ্বংসের মুখে যাবে। এবং বিশেষ করে আপনার এই করোনার কারণে গত 9 মাসে প্রকাশনা শিল্প প্রচন্ড রকম মানে ক্ষতিগ্রস্ত। এবং আপনার আসলে প্রত্যাশার জায়গা একটু জানতে চাই, কি ধরনের প্রত্যাশা থাকবে সরকারের প্রতি? যেটা হচ্ছে যে আমরা মনে করি যে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের একটি শিল্প কখনোই দাঁড়াতে পারে না। এই ধরনের একটি মানে সৃজনশীল প্রকাশনা যেটি সেটি সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া কখনোই দাঁড়াতে পারে না। এটি সরকারের পৃষ্ঠপোষকতাটা খুবই নামমাত্র ভাবে আছে, এটিকে আরো অনেক বাড়াতে হবে। এবং যদি না বাড়ানো যায়, কারণ একটা সৃজনশীল জাতি গঠনে বা একটি মেধা সম্পন্ন জাতি গঠনে সৃজনশীল বইয়ের ভূমিকা কিন্তু অপরিসীম। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই সরকার যদি আরেকটু দৃষ্টি এদিকে দেয় তাহলে মানে আমাদের এই শিল্পটা মাথা উঁচু করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। আমি কি ছোট্ট একটু প্রশ্ন করতে পারি মাজার ভাইয়ের কাছে? আমি একটু মানে সময় একেবারে শেষের দিকে। আচ্ছা আচ্ছা, একটু যদি দয়া করেন। আচ্ছা আমি একটু আসি নাজমুল আশরাফ আপনার কাছে। নাজমুল আশরাফ, যদি ধরে নিই যে এটি একটি বড় ঘটনা এবং পূর্ব পরিকল্পিত উদ্দেশ্যমূলক, যারাই আসলে ফায়দা নিতে চান, পরবর্তীতে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, নিরাপত্তার জায়গাটায় মানুষ যাতে স্বস্তি বোধ করেন, কে ধরনের পদক্ষেপ তাগিদ আশা করেন আপনি? নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে কি যে এত বড় ঘটনা যেহেতু একই দিনে কাছাকাছি সময়ে এতগুলো ঘটনা ঘটলো এবং অনেক দিন পরে একটা স্বাভাবিক অবস্থা বহু বছর ধরে চলছে, সেই জায়গায় এরকম একটি ঘটনা যারা ঘটিয়েছে বা একের পরে ঘটাতে পারলো, সেখানে কি আমাদের কোনো গোয়েন্দা তথ্য ছিল না? এই প্রশ্নটা কিন্তু প্রথমে আসে। কারণ আমরা দেখেছি যে জঙ্গি তৎপরতার ক্ষেত্রে আমাদের র‍্যাব যে সাফল্য দেখিয়েছে, বিশেষ করে শেষের দিকের, এখন থেকে যদি আপনি পেছনে যান গত 5-7 বছরে যে কোনো জঙ্গি তৎপরতার ঘটনা পরিকল্পনা করাকালীন তাদেরকে ধরে ফেলেছে, ঘটনা ঘটানোর আগে তাদেরকে ধরে ফেলেছে, কোথায় তারা অবস্থান নিয়েছে গোপনে সেখান থেকে তারা ধরে ফেলেছে। ফলে এই যে ঢাকা শহর, রাজধানী শহর, প্রকাশ্যে দিনের বেলা এতগুলো ঘটনা ঘটালো, এ ব্যাপারে কি আমাদের কোনো গোয়েন্দা তথ্য ছিল না? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি কোনো কিছু দেখলো না? একটি ঘটনা কোথাও ঘটনার পর গোটা শহরে কি অ্যালার্ট করে বাদ বাকি ঠেকানো যেত না? এখানে নিশ্চয়ই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রকাশ্য তৎপরতা এবং গোপন তৎপরতা, আমি গোয়েন্দা আরো বাড়ানোর যথেষ্ট ঘাটতি আছে। নিশ্চয়ই দুটি বাড়ানো। জুলহাস আলম, কোন দিকে নজর দেবেন যাতে করে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে আর না ঘটে? 1 ঘন্টায় 6-7টি জায়গায় এরকম ঘটনা ঘটেছে। 1 ঘন্টা তো ঢাকা শহর ধ্বংস হয়ে যেতে পারে। 1 ঘন্টা কিন্তু অনেক সময়। এই 1 ঘন্টায় যে তৎপরতা, এই তৎপরতাটা কেন কোনো ধরনের সেরকম আমি জানি না আসলে, মানে সমস্যাটি কোথায়। আলটিমেটলি যেটা হচ্ছে যে জানমালের নিরাপত্তা আমাদের দিতে হবে। মানুষের মনে স্বস্তি খুব দরকার। অশান্তি মানুষ চায় না। মানুষের মনে অশান্তি জ্বালিয়ে কিন্তু কেউ খুব বেশি আরামে থাকতে পারে না। ক্ষমতাও থাকে না, ধন সম্পদও থাকে না, অস্ত্র দিয়েও ঠেকানো যায় না। সো মানুষের মধ্যে স্বস্তি ফেরানোটা কিন্তু খুব জরুরি। কোন রকমের যে এক ধরনের স্ট্যাটাস কো আছে, এটাকে যদি কোন রকমের যে পক্ষই করুক, কেউ না কেউ করেছে, সেটি যদি বেড়ে যায় বা সেটি যদি মনে হয় যে এটা অন্যভাবে ব্যবহার করা হবে, যে পক্ষই হোক সেটা বিরোধী সরকারি দোষাদেশী হচ্ছে, সেটা আমরা জানতে চাই না। জনগণের দিক থেকে যেটা হচ্ছে যে তাদের স্বস্তি দরকার, সেটা নিশ্চিত করার জন্য বিরোধী দলের দায়িত্ব নেই, সেটা মনে করার কোনো কারণ নেই।
তাদেরও দায়িত্ব আছে। তবে মূল দায়িত্বটি সরকারি, যেটি কাজল ভাই বললেন, সেটি যদি তারা ব্যর্থ হন তাহলে এগুলো কিন্তু অনেক ধন্যবাদ দিতে হচ্ছে জাকারিয়া কাজল। আপনাকে দিয়ে শেষ করব, যদি একেবারে শেষ বাক্য, আমরা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা নিশ্চয়ই দেখতে চাই না, কি ধরনের প্রত্যাশা থাকবে আপনার তরফ থেকে? এই স্মৃতি থেকে কিন্তু আমরা দূরে সরে এসেছিলাম। প্রেস ক্লাবের সামনে যে বাসটা আগুন দিল, আমি তখন প্রেস ক্লাবে ক্যাম্প বসা, তখন একজন এসে বললো যে প্রেস ক্লাবের সামনে একটা বাসের গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে গেছে। এটা ছিল প্রাথমিক ইনফরমেশন। মানে এটা দিয়ে আমি এটা বোঝাতে চাচ্ছি, এই যে আগুন লাগিয়ে দেওয়ার মানে এটা কিন্তু আমাদের স্মৃতি থেকে চলে গিয়েছিল। আমরা কিন্তু প্রেস ক্লাবে আমরা যারা ছিলাম, প্রেস ক্লাবের সামনের আগুনটা আমরা কিন্তু ভেবেছি গ্যাস। জি, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে, আমরা আসলে পাচ্ছি না জাকারিয়া কাজল। আপনাকে অনেক ধন্যবাদ। মাজারুল ইসলাম, নাজমুল আশরাফ, জুলহাস আলম, জাকারিয়া কাজল, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজরুম সংলাপে দেওয়ার জন্য। আসলে আপনারা যেটি বলেছেন, আমরা আশা করি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, সরকারের যারা কর্তব্যরত আছেন, তারা নিশ্চয়ই মানুষের মনে স্বস্তি ফেরাতে কাজ করবেন। আমরা রাজধানীর মতো শহরে অন্তত নিরাপদে পথ চলতে চাই, সাধারণ মানুষ আসলে তেমনটি আশা করে। আমরা যথাযথ ব্যবস্থা দেখতে চাই। এই ছিল নিউজরুম সংলাপ। দেখা হবে নিশ্চয়ই আগামীকাল একই সময়ে। দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছেন প্লাবন রহমান। দেখা হবে আগামীকাল একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।